ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কর রেকর্ড হাতে পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এছাড়া গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা জানান প্রসিকিউটররা। পরে গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। পরে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, কল রেকর্ড সিআইটির ল্যাবে বিশ্লেষণের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জানেন, বিভিন্ন ভয়েস রেকর্ডিং যেগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, এগুলো অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে যে ভয়েস ক্লিপিংগুলো নিয়েছি, এগুলো যাচাই করার জন্য আমরা সিআইডির প্রতি একটা নির্দেশনা ট্রাইব্যুনালে চেয়েছিলাম। ট্রাইব্যুনাল সেটাও আমাদের মঞ্জুর করেছেন, যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন অন্য কোনো অর্থে, অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি এবং এটা একটা অকাট্য প্রমাণ এবং সত্য। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী মুহসিন রশিদ এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে পূর্বাচলে প্লট গ্রহণের অভিযোগে শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, ববি ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক 3 মামলা করেছে দুদক। আর অবৈধ প্রভাব খাটানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যেক মামলায় আসামি করা হয়েছে। এসব মামলা অনৈতিক সুবিধা দেওয়ার ঘটনায় আসামি হয়েছে রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও। এর আগে গেল রোববার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিরুদ্ধে অবৈধভাবে পূর্বাচলে 10 কাঠা প্লট গ্রহণের অভিযোগে তাকে সহ 16 জনকে আসামি করে মামলা করে সংস্থাটি। গেল 26শে ডিসেম্বর পূর্বাচলে 10 কাঠা করে শেখ পরিবারের 6 জন 7 কাঠা প্লট গ্রহণের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। নিজে নিজেই কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসী খবর নেওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেয়ার। চিকিৎসাধীন বেগম জিয়াও সবসময় দেশের খোঁজ খবর রাখছেন। বিএনপির সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রকার বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীর জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস পেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জামাতের কেউই মনে করেন না যে জামাতের সাথে বিএনপির এতটুকু দূরত্ব রয়েছে, বরং জামাত বিএনপি একসাথেই কাজ করছে। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার on the basic points for the interest of the nation. চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ক্যাডার সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহত প্রাপ্তরা। সকাল 10:30টায় শুরু হওয়া এই কর্মসূচিতে যোগ দিয়েছেন অব্যাহতি পাওয়া 321 জনের অনেকে। তারা বলছেন, সরকারের উচ্চ মহলের সাথে আলাপ করে পুনর্বহালের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব। এরপর 6 দিন পেরিয়ে গেলেও কোনো সুখবর আসেনি, সে কারণেই আবার রাস্তায় দাঁড়াতে হয়েছে।
হাড়ভাঙা পরিশ্রম করার পর আমাদের বিনা অজুহাতে মিথ্যা এলিগেশনে অব্যাহতি দিয়েছে। আমরা এই অব্যাহতির বিরুদ্ধে বলতে আমরা চাকরি পূর্ণ বহালের জন্য অবস্থান কর্মসূচি ইতিমধ্যে 2 দিন দিয়েছি। নাস্তা না খাওয়ার ইস্যুতে যে আমাদেরকে অব্যাহতি দিয়েছে, আসলে ওই দিন ওরকম কোনো ঘটনা প্রকৃতপক্ষে ঘটে নাই। তো আমরা আশানুরূপ কোনো ফল পাই নাই। তো আজকে আবার আমরা কি ভাবছেন উনি আমাদেরকে নিয়ে কতটুকু কাজ করবেন, সেজন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমাদের যে আশ্বাস দিয়েছিলেন, আমরা তো সেরকম আশানুরূপ কোনো ফলাফল তো দেখতে পাচ্ছি না। এই অপেক্ষায় আছি যে আমাদের জন্য একটা ভালো নিউজ বা আমাদের একটা ফলাফল ওনারা আজকে জানিয়ে দিবেন, সেজন্য এখানে অপেক্ষা করছি। সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ভাঙচুর হামলার মামলায় চিন্ময়ের পক্ষের 63 জন আইনজীবীর জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে আইনজীবীদের জামিন মঞ্জুর করেন। সংঘর্ষের ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই জানে আলম আদালতে হামলা, ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেছিলেন। আসামিদের মধ্যে আজ জামিন পাওয়া আইনজীবীরাও ছিলেন। আইনজীবীদের আত্মসমর্পণ উপলক্ষে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ব্যাপক পুলিশ বিজিবি মোতায়েন করা হয়। 63 জন আসামি আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছে। মাননীয় আদালতে উভয় পক্ষের শুনানি হয়েছে। গুণাগুণ সম্পর্কে 2 পক্ষের বক্তব্য শুনছেন। এমত অবস্থায় মাননীয় আদালত এই আসামিদের জামিন মঞ্জুর করেছেন। আর আজকের যে মামলাটা ছিল এটাও ভাঙচুরের মামলা। এইখানে 63 জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে। এই ঘটনার সাথে কেউ সম্পৃক্ত না। যিনি মামলা করেছেন তিনি নিজেও একজন ঘটনা দেখেন নাই এবং তিনি কোনো অ্যাগ্রিভ পারসন না। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে একের পর এক স্থাপনা নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে ক্ষুব্ধ আর আতঙ্কিত হয়ে পড়েছে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকার বাসিন্দারা। তবে সীমান্ত রক্ষায় সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখার উভয় পাশে 150 গজের মধ্যে কোনো দেশই কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এসব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কাঁটাতারের বেড়া, লাইট পোস্ট, ক্যামেরা সম্বলিত যন্ত্র 150 গজের অভ্যন্তরেই স্থাপন করছে। এতে ক্ষোভ জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। ওরা যদি অবৈধভাবে আসে তা আমরা মনে করেন সবাই তো আসলে লোক আছে, কাজ করতে দিব না করে। বহুত পাবলিক এসে এখানে দাঁড়ায় আসলো, মানে হাঙ্গামা করবে, কাজ করতে দিবে না, অথচ ওরা জোর করেই করতেছে কাজটা। গত মঙ্গলবার পাটগ্রাম উপজেলার ধবলসুতি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের 829 নম্বর মেইন পিলারের কাছে শূন্যরেখার 50 গজ অভ্যন্তরেই 98 ব্যাটালিয়নের ফুলকাডাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সে দেশের নির্মাণ শ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র স্থাপন করে। পরদিন পতাকা বৈঠকে নির্মিত খুঁটি ও যন্ত্র সরিয়ে নিতে আহ্বান জানালে স্থাপিত যন্ত্র ও খুঁটি সরিয়ে নেয় বিএসএফ। এরপর শুক্রবার একই উপজেলার আলোচিত দহগ্রাম সীমান্তে প্রায় শূন্যরেখা বরাবর 1.5 কিলোমিটার এলাকায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ। লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায়ই ঘটছে এসব ঘটনা। ভারতের পাশে চাষাবাদ করা যাবে না, যেহেতু এখানে সীমানা আছে। আমরা দামাদামি করলাম, ওরা আইফেল দৌড়িয়েছে আমার গুলি করার জন্য। বিএসএফ এর এসব অনৈতিক কর্মকাণ্ডে বরাবরের মতো প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বাহিনীটির কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে এসব স্থানে সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। কেন ওরা এটা নিয়ে তো ঝামেলা করছে এটা আমরা বুঝতে পারছি। কালকে ওরা আমরা পরিদর্শন করবো, ওদের কি সুযোগ নাই নাকি সমস্যা আছে কি আমরা পুরো বুঝে তারপরে আমরা ওদের সাথে এটা নিয়ে ডিটেল। বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি, আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এসব আগ্রাসন থামাতে পদক্ষেপ চান সীমান্ত লাগোয়া এলাকাবাসী। মাহফুজ সাজু, মাই টিভি, লালমনিরহাট। সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারি সীমান্তে বাংলাদেশি জমিতে কৃষকরা চাষাবাদ করার সময় হঠাৎ বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের দাবি চাষকৃত এই জমির কিছু অংশ ভারতের। এদিকে এই কৃষকরা বলছেন দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে তাদের পূর্বপুরুষরা এই জমিতে চাষাবাদ করে আসছেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো হয়নি কোনো সমাধান। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস।
সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম গাজী ও একই গ্রামের নাজমুল হোসেন। তারা দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে লক্ষ্মীদারি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল। প্রতিদিনের মতো তারা শ্রমিক নিয়ে গেল শনিবার তাদের জমিতে চাষাবাদের কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই বিএসএফ এর সদস্যরা তাদের জমিতে চাষাবাদের কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা এই জমি ভারতীয় অংশের বলে দাবি করে। ভারতের বিএসএফ আমাদের বাধা দিয়েছে, এখন আপাতত এই চাষাবাদ বন্ধ আছে। এই জমিতে কালগোরা গিয়েছিল, জন নিয়ে বিএসএফ বাধা দেয়। বিএসএফরা বলে এটা আমাদের ভারতের ভিতরে মধ্যে। এদিকে ঘটনাটি বিজিবির নজরে আসলে বিষয়টি সমাধানে দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, দুই দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে। এই 10 গজের মতো একটা জায়গা নিয়ে সন্ধির উদ্বেগ হলে আমরা সেখানে গতকালকে কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দীর্ঘ 1.5 ঘন্টা চলা এই পতাকা বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আগামী 20 জানুয়ারি আবারও পতাকা বৈঠকের দিন নির্ধারণ করা হয়। বৈঠকে বাংলাদেশ 33 বিজিবির নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এবং ভারতীয় বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন 102 ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আলোচনা ছাড়া সীমান্তে কাটা তারের বেড়া বাংলাদেশের জনগণ মেনে নেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এই কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা কখনোই ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পায়নি। কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। এবারে মাই টিভি বিশেষ। দিন যায়, রাত আসে, পরিবর্তন হয় অনেক কিছুই, শুধু বদলায়নি রাজধানী নগরীর বুক জুড়ে দাপিয়ে বেড়ানো ফিটনেসহীন গণপরিবহন। আইনের তোয়াক্কা না করে বছরের পর বছর প্রশাসনের নাকের ডগায় বসে এসব লক্কর ছক্কর বাসগুলো চলছে। নগরবাসীকে অনেকটা এসব গণপরিবহন ব্যবহারে বাধ্য করা হচ্ছে বছরের পর বছর ধরে। দেখভালের দায়িত্বে থাকা বিআরটি এর কর্তারা ক্যামেরা দেখেই লাপাত্তা। বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ বলছেন, এগুলো এক রাতে বদলানো সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মুমিন ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। ধোয়ার এই দৃশ্যই বলে দেয় কতটা লক্ষ্যঝক্কর গাড়িতে ভরে গেছে রাজধানী নগরী। বেসরকারি হিসেবে নগরীতে প্রায় 2 কোটি মানুষের বসবাস, আর এসব মানুষের চলাচলে নগরী জুড়ে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 20,000-এরও বেশি গণপরিবহন। যদিও খাতা কলমে বৈধ বাসের সংখ্যা 7,000-এর উপরে, তাহলে প্রশ্ন হলো বাকি গাড়িগুলো চলছে কিভাবে? টুকটাক একটু চুনকাম করে রং টং লাগিয়ে ওদেরকে যেভাবে লাইসেন্সগুলো দিচ্ছে, হ্যাঁ, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া। আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা নাই যে আমরা একটা গাড়ি কিনি চলাচল করুম, যার কারণে আমরা এই লক্ষ চক্কর গাড়িগুলো চলতে বাধ্য। দীর্ঘ অনুসন্ধানে উঠে এলো কিভাবে লোকচক্ষুর আড়ালে মহাখালী বাস টার্মিনালের পেছনে পুরাতন মেয়াদহীন লক্ষ্যঝক্কর গাড়িগুলোকে রংচং লাগিয়ে সড়কে নামানোর প্রস্তুত করা হচ্ছে, যা চরম বাস্তবতা স্বীকার করলেন গণপরিবহন সংশ্লিষ্টরা। টাকা দিবেন না, আপনার গাড়ি ওকে নাই, গাড়ির মডেল আছে, গাড়ির সবকিছু সব ঠিক আছে, সব কমপ্লিট থাকার পরে 6,000 টাকা ঘুষ, 10,000 টাকা ঘুষ, ও টাকা দাও লাগে, ও খাবে না, দালাল আছে, দালাল কইরা নেবে গাড়ি, ওই দালালে ঘুষ দিবে। গাড়িতে মডেল ঠিক আছে, কিন্তু তার আন্দাজেই দেখা গেছে একটা রং নাই, আন্দাজে এটা হবে না। এটা আসলে বেশি অংশে বিআরটিতে যায় কাগজ করার জন্য, ওইখানে আপনার তো সম্পূর্ণ ওকে করে নেয় ওরা, আর মেইনলি রংটা করে সর্বপ্রথম আগে। যেগুলো ঠিকঠাক করে সবগুলো বিআরটিসি ফিটনেসের জন্য পাঠাই দেওয়া হয়। যখন আমরা ফিটনেসে গাড়িগুলো নিয়ে যাই, গাড়িগুলোর রং টং খারাপ থাকলে অফিসার এটা রিটার্ন দেয়, এই জন্য আমরা প্রতি বছর গাড়িগুলোর রং করে ফিটনেসে নিয়ে যাই সব কাজকর্ম কইরা।
গল্প শুধু এখানেই শেষ নয়। বুয়েটের এক গবেষণায় উঠে এসেছে বিশ্বের মধ্যে সবচেয়ে পরিবহনের দিক থেকে ধীরগতি শহর হলো ঢাকা। অতীতে গতিবেগ 25 থাকলেও তা এসে বর্তমানে দাঁড়িয়েছে 5-এ। আর গণপরিবহনগুলোর যাত্রী নেয়ার অসুস্থ প্রতিযোগিতা তো রয়েছেই। কিভাবে চলছে এসব গণপরিবহন তা জানতে মিরপুর বিআরটিএ অফিসে গেলে লাপাত্তা পরিচালক। নরমালি কোনো সাক্ষাৎ করলে হেডকোয়ার্টার দেয়, আমাদের তো আর মাঠ পর্যায়ে থাকে না, মাঠ পর্যায়ে থাকে না আপনারা। এইগুলোর ব্যাপারে আমাদের হেডকোয়ার্টার কিছু নির্দেশনা আছে, হ্যাঁ, চেয়ারম্যান স্যার কিছু নির্দেশনা আছে। ফিটনেস পরীক্ষণ কর্তারাও লাপাত্তা। এই বক্তব্য থেকে পিছিয়ে ছিলেন না ট্রাফিক পুলিশও। লেখা আছে কিন্তু কোনো গাড়ি তো আসে না। গাড়ি আসে না, এখানে দুর্নীতি আছে হয়তো, যে কারণে এখানে ফিটনেস নিতে আসে না। কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো মানে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেই না। দালাল চক্রের কারণে এরা অবৈধভাবে ফিটনেস করে গাড়ির মালিকানা পরিবর্তন করে। গাড়ির যদি ফিটনেস ঠিক নাও থাকে তারপরেও তারা টাকা পয়সা দিয়ে, সরকারি যারা ভিতরে কাজ করে তাদের টাকা পয়সা দিয়ে ফিটনেসটা নিয়ে নেয়। তবে বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেছেন, সমন্বিত উদ্যোগ ছাড়া ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা সম্ভব নয়। আনফিট ভেহিকেল বলতে এটা বোঝাচ্ছে যে বাংলাদেশে যে কোনো বিষয়, যে কোনো আইন প্রয়োগ হয় না, মানে প্রয়োগ হইতে গেলেও কিন্তু আর বাধাগ্রস্ত হয়। আপনি যে আনফিট ভেহিকেল বলতেছেন, বেশিরভাগ তো আনফিট ভেহিকেল, তাই আগামীকালকে তো সমস্যা তৈরি হবে আবার। বিএটি অফিসে এসেছিলাম আমরা এখানকার পরিচালকের সাথে কথা বলার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো কথা বলতে চাইলে কোনো গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে রাজি হন না তারা। এর কারণটা আসলে কি? এর কারণটা যদি সত্যি খুঁজে বের করা সম্ভব হয়, তাহলে রাস্তায় যেসব ফিটনেসবিহীন গাড়িগুলো দাপিয়ে বেড়াচ্ছে, সেসব গাড়িগুলো নগরবাসীর জন্য দুর্ঘটনা না হয়ে অনেকটা আশীর্বাদে পরিণত হবে বলে মনে করেন নগরবাসী। মিরপুর বিআরটি অফিস থেকে আবু সাদপু, মাই টিভি।